এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটি খবর যে 2022 রিক্রুটমেন্টের যে 11,765 নিয়োগের যে বাকি শূন্য পদে 20-22 আনঅবজার্ভ 5% অ্যাডিশনাল প্যানেলকে নিয়ে করতে হবে। কোর্ট আজ স্পষ্ট জানিয়ে দিল। আপনারা জানেন আজ আনঅবজার্ভ মামলা কোর্ট নাম্বার 11 কলকাতা হাইকোর্টের জাস্টিস তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটি একদম 1 নম্বর মামলা ছিল। সেই মামলা শুনানিতে কি উঠে এলো এবং একসঙ্গে যে মেরিট অনুযায়ী প্যানেল আসছে বিস্তারিত আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। চলুন আমরা শুনে নিই স্যার কি বলছেন। অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যার বিস্তারিত বলবেন। দেখুন, আমাদের যেটা মামলা সেখানে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা বলতে চাইছি যে পড়ে থাকা যে ভ্যাকেন্সিটা, সেই ভ্যাকেন্সিতে মেরিটের ভিত্তিতে যারা পড়ে থাকা ক্যান্ডিডেট আছে তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হোক। এবং আমরা এই প্রেয়ার নিয়ে সুপ্রিম কোর্টেও গেছি এবং সুপ্রিম কোর্ট আমাদের ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন শুনেই তারপর কিন্তু এই লিবার্টি দিচ্ছে যে তুমি হাইকোর্টকে অ্যাপ্রোচ করতে পারো। অর্থাৎ আমরা যে সিঙ্গেল বেঞ্চে রিট পিটিশন ফাইল করেছিলাম সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারকে তো ফলো করেই, কারণ সুপ্রিম কোর্ট ফাইনালি যখন 4 এপ্রিলের অর্ডার এলো তখন সুপ্রিম কোর্ট বললো যে পড়ে থাকা ভ্যাকেন্সিতে তাড়াতাড়ি রিক্রুটমেন্ট শেষ করো। কিন্তু সুপ্রিম কোর্ট কি সেই অর্ডারে কোনো জায়গায় বলেছে যে পড়ে থাকা ভ্যাকেন্সি শুধু একটা শ্রেণীর ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যই রাখা হবে? বলেনি। তাহলে সুপ্রিম কোর্ট যদি সেটা না বলে থাকে তাহলে বোর্ড যেন সেই রাস্তায় না হাঁটে, সেটাই আমাদের রিট পিটিশন ফাইল করার উদ্দেশ্য ছিল। এবং রিট পিটিশনে যখন বোর্ড, আমরা দেখতে পেলাম যে বোর্ড একটা নির্দিষ্ট দিকে এগোতে চাইছে যে না শুধুমাত্র 20-22কেই আমরা দেবো, এরকম মনে হলো যখন আমাদের। এবং পরবর্তীকালে রিট পিটিশনে হলফনামা দেওয়ার নির্দেশ থাকা সত্ত্বেও বোর্ড যখন হলফনামা না দিয়ে সুপ্রিম কোর্টকে অ্যাপ্রোচ করে পড়ে থাকা ভ্যাকেন্সিগুলোর রিক্লাসিফিকেশন চাইলো 20-22কে দেখিয়ে শুধুমাত্র, তখন স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা আশঙ্কা তৈরি হয়। এবং আমাদের আশঙ্কা তৈরি হওয়ার যথার্থতা আছে, কারণ ওদের অ্যাপ্লিকেশনটা যেটা এমএ ফাইল করেছিল ওরা না পরতে পরতে ওরা শুধু 20-22-এর কথা বলেছে। সেটাকে দেখিয়ে আমরা এখানে মামলা করে বলতে চাইছি যে এইখানটাতে একটা শ্রেণীর ক্যান্ডিডেটকেই শুধু চাকরি দেবো এমনটা কিন্তু হতেই পারে না। কারণ সুপ্রিম কোর্ট কোনো জায়গাতে ভ্যাকেন্সি ইয়ারমার্ক করে দেয়নি 20-22দের জন্য। সুপ্রিম কোর্ট তাদের ক্যান্ডিডেচারটা কনসিডার করেছে, তারা এই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারে, এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট শুনিয়ে দিয়েছে। এবং আমরা সেটাকে স্বাগতও জানাচ্ছি। আমরা তাদের এগেনস্টে তো নয় একেবারেই, কারণ তারাও যেমন একটা এমপ্লয়মেন্টের জন্য লড়ছে, চেষ্টা করছেন, আমাদের ক্যান্ডিডেটরাও করছে। এবং আমরাও বলছি যে তাদেরকে কনসিডার করেই প্যানেলটা তুমি দাও। কিন্তু দেখা গেল সেই কনসিডারেশনে যদি আমার মেরিট কম্প্রোমাইজ হয়ে যায়, দেখা গেল আমার থেকে সে কম, অথচ তাকে তুমি প্যানেলে রাখছো, তাহলে সেটা তো আমার স্বার্থ বিঘ্নিত হচ্ছেই। কারণ সিলেকশন প্রসেস তো একটাই, তো তুমি এই সিলেকশন প্রসেসের মাধ্যমে তো মেরিট কম্প্রোমাইজ করতে পারো না। এবার ওরা ভ্যাকেন্সি রিক্লাসিফিকেশনের জন্য গেছিল, তার ভিত্তিতে যা খবর স্টেট অলরেডি রিক্লাসিফিকেশন করেও দিয়েছে। এবার তাহলে এই ভ্যাকেন্সিটা ফিল আপ করতে হবে, এইটাই আমাদের বক্তব্য ছিল। আজকে ওরা হলফনামা দিয়ে বলেছে যে আমরা মেরিট কম্প্রোমাইজ করব না। খুবই ভালো কথা, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। কারণ মেরিট, প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে মেরিট কম্প্রোমাইজ হয়েছে এরকম অভিযোগ বারংবার উঠেছে। 14 টেটে 17-র ক্ষেত্রেও উঠেছে। তো সেইটা যদি আগামীতে না ওঠে তাহলে তো এটা খুবই ভালো কথা যে না, মেরিট কম্প্রোমাইজ নয়, যে যে যোগ্যতায় আসছে কাট অফ ক্রস করতে পারছে, মানে সিরিয়াল ভিত্তিক তার যার স্কোর যেভাবে নামবে সেভাবে সেভাবে যতক্ষণ ভ্যাকেন্সি আছে ততক্ষণ দেওয়া যাবে। তো এইটা আজকে আমরা সেটাকে নথিভুক্ত করে নিলাম অর্ডারে, এবং আমাদেরকে কনসিডার করতে হবে সেটাও হলো যে পড়ে থাকা ভ্যাকেন্সিতে নিয়োগের ক্ষেত্রে তুমি শুধুমাত্র একটা শ্রেণীর ক্যান্ডিডেটদেরকে দিতে পারো না, কারণ সুপ্রিম কোর্ট সেটা বলেনি। সুতরাং সুপ্রিম কোর্টের অর্ডারটাকে তুমি শিল্ড করে খালি তাদেরকে দেবে আমাদেরকে দেবে না, এটা নয়। আমরা তাদেরকে দেওয়ার কথাও বলছি, কিন্তু তার থেকে মেরিটে আমি বেশি হলে আমাকে দেওয়ার কথাও বলছি। কারণ তুমি যে ভ্যাকেন্সিগুলো অলরেডি ইউটিলাইজ হয়ে গেছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করে দিয়েছো, তাদেরকে তুমি টাচ করতে চাইছো না। তাহলে টাচ যদি করতে না চাও তাহলে তো তোমাকে অটোমেটিক্যালি এই ভ্যাকেন্সি ফিল আপ করতে গেলে কাট অফ নামাতে হবে। নামাতে যদি হয়, কারণ কাট অফ নামাতে হলে তো তাহলে আমি আসছি, কারণ আমরা তো সামান্য কিছু নাম্বারের জন্য ভগ্নাংশের হিসাবে আমরা প্যানেলে আসতে পারিনি। আর নাহলে তুমি আমাকে দেখাও যে তারা আমাদের মেরিটের থেকে থেকে মেরিটে বেশি আসছে ফাইনাল মেরিট লিস্টে, সে তুমি সেই স্কোর পাবলিশ করো। তো এইটাই আমাদের বলার উদ্দেশ্য ছিল। আজকে কোর্ট নথিভুক্ত করে দিল অর্ডারটা, এবং ওরা যে এফিডেভিটটা দিয়েছে তার কপি আমরা পেয়েছি, এবং এফিডেভিটের প্যারাগ্রাফটাও উল্লেখ করে দিয়েছে যে মেরিট কম্প্রোমাইজ করা হবে না। এবার আমাদের কথা হচ্ছে, যদি এবার দেখা গেল যে আগামীতে বোর্ডের আবার আম, কোনো একটা নতুন চালাকি করলো যে ওরা পুরো ভ্যাকেন্সি ফুলফিল করলো না, তাহলে সেক্ষেত্রেও আমরা কোর্টকে অ্যাপ্রোচ করবো, কারণ ওরা পড়ে থাকা ভ্যাকেন্সির জন্য রিক্লাসিফিকেশন দিয়েছে, তাহলে ব্যবহারটা কেন করবে না, যেমনটা 3929-এর ক্ষেত্রে হয়েছিল। তো সুতরাং আমরা এই ব্যাপারে সজাগ থাকবো অবশ্যই। আর এটা নিয়ে সম্ভবত অন্য কোনো গ্রুপ কন্টেম্পটেও গেছে, কন্টেম্পটে গেলে সেই কন্টেম্পটেও স্বাগত। আমরাও চাইছি প্যানেলটা পাবলিশ হোক, তাড়াতাড়ি প্যানেল পাবলিশ হোক, যারা যারা মেরিট আসবে তারা তারা অ্যাপয়েন্টমেন্ট পাক।
আজকে যদি মেরিটে না আসে, দেখা গেলো আমার থেকে কম পাও কেউ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, তো কালকে তো আবার একটা মামলার জন্ম দেবে সেটা। তো তার থেকে সবার জন্য এটাই সুষ্ঠুভাবে হলো যে মেরিট অনুযায়ী হবে। কারণ সুপ্রিম কোর্টে বোর্ড যে এমএটা ফাইল করেছিল, সেইটাই তো আমাদের আশঙ্কার জায়গা, যে বোর্ড খালি একটা শ্রেণীর ক্যাটাগরি, একটা শ্রেণীর ক্যান্ডিডেটদের কথা কেন বলছে, বোর্ড কেন এনআইএস নিয়ে বলছে না, বোর্ড আনঅ্যাবজর্ব নিয়ে বলছে না, বোর্ড 5%-এ সবাইকে এখনো অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। তো এইগুলোই আমরা কোর্টের কাছে তুলে ধরতে চেয়েছিলাম, সেই হিসেবে আমরা যে উদ্দেশ্যে মামলা করেছি সেই উদ্দেশ্যের দিক দিয়ে মামলা আমাদের সফল আজকে।